আচ্ছা, বাংলায় লিখতে গিয়ে কখনো এমন হয়েছে যে একটা শব্দ লেখার পর মনে হচ্ছে বানানটাকে ঠিক হলো? মানে একটা খটকা লেগে যায়? আজকের আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব। বাংলা বানানের কিছু খুব সাধারণ ভুল, কিন্তু যেগুলো প্রায়ই আমাদের ভোগায়, সেগুলো নিয়ে কথা বলবো। আর সবটাই কিন্তু বাস্তব উদাহরণ দিয়ে। এই যেমন ধরুন এই প্রশ্নটা, গীতাঞ্জলি নাকি গীতাঞ্জলি? দুটোই তো দেখতে প্রায় একই রকম, তাই না? গীতাঞ্জলি শব্দটা আমরা সবাই চিনি, গানের উপহার। কিন্তু এই ছোট্ট একটা ইকার না ইকারের পার্থক্যেই কিন্তু দ্বিধাটা তৈরি হয়। আর এটাই হলো আসল কথা। বাংলা বানানে এই ছোট ছোট ব্যাপারগুলোই কিন্তু অনেক মনোযোগ দাবি করে। এখন প্রশ্ন হলো, এই ভুলগুলো আমরা খুঁজে পেলাম কোত্থেকে? দেখুন, আমাদের এই বিশ্লেষণের ভিত্তিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমরা কোনো ব্যাকরণ বই থেকে বলছি না। আমরা যা করেছি তা হলো সারা দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের ২০২৫ সালের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রগুলো ঘেঁটে দেখেছি। মানে একেবারে সরাসরি প্রমাণ থেকে আমরা জানতে পারছি ছাত্রছাত্রীরা ঠিক কোন বানানগুলোতে সবচেয়ে বেশি হোঁচট খাচ্ছে। তো চলুন দেখে নিই আজকের আলোচনায় কি কি থাকছে। প্রথমে আমরা কিছু সাধারণ দ্বিধা নিয়ে কথা বলবো। এরপর দেখব ইকার আর ইকারের বিভ্রান্তি, আর সাথে উকার আর উকারের প্যাঁচটাও। তারপর যুক্ত ব্যঞ্জনের মতো কিছু জটিল বিষয়, আর সবশেষে দেখব কিভাবে একটা ছোট ভুলও বানানের ক্ষেত্রে অনেক বড় পার্থক্য তৈরি করে দেয়। তো শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, বাংলা বানানের সাধারণ দ্বিধা। মানে এমন কিছু ভুল যেগুলো আমরা প্রায়ই করি। আর মজার ব্যাপার হলো, এই ভুলগুলো কিন্তু এমনি এমনি হয় না। এগুলোর পেছনে একটা নির্দিষ্ট প্যাটার্ন বা ধরন আছে। চলুন সেটাই খুঁজে বের করা যাক। এরপর আসছি দ্বিতীয় পর্বে, ইকার এবং ইকারের বিভ্রান্তি। সত্যি বলতে বাংলা বানানের সবচেয়ে বড় কনফিউজিং জায়গাগুলোর একটা হলো এই হ্রস্ব ইকার আর দীর্ঘ ইকারের ব্যবহার। চলুন দেখি ঠিক কোথায় কোথায় এই সমস্যাটা হয়। এবার সরাসরি প্রমাণ দেখা যাক। স্ক্রিনে যে টেবিলটা আছে সেটার দিকে একটু পাকান। বাম দিকে কিছু ভুল বানান আর ডান দিকে সেগুলোর শুদ্ধ রূপ। যেমন ধরুন প্রতিযোগিতা, যেটা আসলে হবে প্রতিযোগিতা, কিংবা বাঙালি হয়ে যাচ্ছে বাঙালি। খেয়াল করে দেখুন, আইনজীবী বা বুদ্ধিজীবীর মতো পেশা কিংবা বাঙালির মতো জাতি বোঝাতে প্রায়ই ইকারের জায়গায় ইকার ব্যবহার করা হয়। একটা প্যাটার্ন কিন্তু স্পষ্ট, তাই না? আর এই ব্যাপারটা আরও পরিষ্কার হবে এই উদাহরণ দুটো দেখলে। গীতাঞ্জলি আর পিপিলিকা, এই দুটো শব্দ কিন্তু শুধু একটা বোর্ডের প্রশ্নে আসেনি। কুমিল্লা আর সিলেট দুই বোর্ডের প্রশ্নেই এই বানান দুটোকে ভুল হিসেবে দেখানো হয়েছে। তার মানে বুঝতেই পারছেন এটা কতটা কমন একটা সমস্যা। তাহলে এখান থেকে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এটাই যে শব্দের ধরনটা খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন পেশা, জাতি বা বিশেষ কোনো নাম, এগুলোর ক্ষেত্রে প্রায়ই হ্রস্ব ইকার ব্যবহারের একটা নিয়ম আছে। মানে শব্দের কাজ বা উৎসটাই ঠিক করে দেয় যে কোন স্বরচিহ্নটা বসবে। আচ্ছা, তাহলে পরের পর্বে যাই। পর্ব ৩, উকার ও উকারের প্যাঁচ। এখন ইকার আর ইকারের মতো বিভ্রান্তি কি আর কোথাও আছে? হ্যাঁ, একদম আছে। ঠিক একই রকম একটা প্যাটার্ন আমরা হ্রস্ব উকার আর দীর্ঘ উকারের ক্ষেত্রেও দেখতে পাই। এই শব্দটা দেখুন, মুহূর্ত। দেখতে তো বেশ সোজাসাপটা মনে হচ্ছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এই একটা বানান যে কত জায়গায় ভুল লেখা হয়, এটা খুবই কমন একটা ভুল। আর এটা যে কতটা কমন তার প্রমাণ হলো এই সংখ্যাটা ৪। মানে একটা দুটো নয়, চট্টগ্রাম, বরিশাল, দিনাজপুর আর সিলেট এই চারটা বোর্ডের প্রশ্নে মুহূর্ত বানানটাকে একটা সাধারণ ভুল হিসেবে লিস্ট করা হয়েছে। তার মানে এটা যে একটা বড় চ্যালেঞ্জ তা নিয়ে কোনো সন্দেহ নেই। এরকম আরেকটা ক্লাসিক উদাহরণ হল ন্যূনতম। এখানেও দেখুন, উকার আর উকারের একটা সূক্ষ্ম পার্থক্য, কিন্তু এই ছোট ভুলটাই লেখার মান অনেকখানি নামিয়ে দিতে পারে। আর মুহূর্তের মতোই এটাও কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। চট্টগ্রাম, যশোর আর সিলেট এই তিনটি বোর্ডের প্রশ্নপত্রে এই বানানটা এসেছে। তার মানে এটাও একটা খুবই পরিচিত বিভ্রান্তি। বেশ, স্বরবর্ণের আলোচনা তো হলো। এবার চলুন একটু গভীরে যাই। পর্ব ৪, যুক্ত ব্যঞ্জন ও অন্যান্য জটিলতা। এখানে আমরা দেখব কিভাবে যুক্তবর্ণ আর সংস্কৃত থেকে আসা কিছু নিয়ম বানানকে আরও কঠিন করে তোলে। যুক্তব্যঞ্জন যে কতটা প্যাঁচানো হতে পারে তা এই স্লাইডটা দেখলেই বোঝা যায়। যেমন ধরুন আকাঙ্ক্ষা শব্দটা, এখানে ক আর মূর্ধন্য স মিলে হয় খ, কিন্তু প্রায়ই এটাকে আকাঙ্ক্ষা বা অন্য কিছু লেখা হয়। একইভাবে সান্ত্বনা বা উচ্ছৃঙ্খলের মতো শব্দেও ভুল হয়। আসলে এই জটিল যুক্তবর্ণগুলোকে সহজ করে লেখার একটা প্রবণতা থেকেই এই ভুলগুলো হয়। এখন এই যুক্তব্যঞ্জনের কিছু নিয়ম বুঝতে হলে তৎসম শব্দ কি তা জানা দরকার। তৎসম মানে হল তার সমান, অর্থাৎ সংস্কৃতের সমান।
সোজা কথায় যে শব্দগুলো কোনো রকম পরিবর্তন ছাড়াই সরাসরি সংস্কৃত থেকে বাংলায় এসেছে সেগুলোই তৎসম শব্দ। আর এরা নিজেদের পুরনো বানান রীতিগুলো সাথে করে নিয়ে এসেছে। এই তৎসম শব্দের ধারণাটা পেলেই কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে যায়, যেমন কেন গ্রামীণ বানানে মূর্ধন্য ন হয় বা কেন আবিষ্কার বানানে মূর্ধন্য স হয়, কারণ এগুলো তৎসম শব্দ আর এরা সংস্কৃতের নত্যবিধান আর সত্যবিধানের নিয়ম মেনে চলে। একদম ক্লাসিক উদাহরণ। তো আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। ছোট ভুল কিন্তু বড় পার্থক্য। এতক্ষণ যা কিছু দেখলাম তা থেকে মূল কথাটা কি? কথাটা হলো বাংলা বানানে ভালো করার জন্য হাজার হাজার শব্দ মুখস্থ করার দরকার নেই। আসল কাজটা হলো এই সাধারণ প্যাটার্নগুলোকে চিনে ফেলা। তাহলে বানান নির্ভুল করতে ঠিক কি করা যেতে পারে? আসুন একটা সহজ গাইডলাইন তৈরি করি। 1 নম্বর, সাধারণ প্যাটার্নগুলো চিনে নিন, বিশেষ করে ইকার বা ইকারের ভুলগুলো বা উকার বা উকারের ভুলগুলো। 2 নম্বর, কঠিন যুক্ত ব্যঞ্জনগুলোর ওপর একটু বিশেষ নজর দিন। 3 নম্বর, শব্দের উৎসটা বোঝার চেষ্টা করুন, মানে কোনটা তৎসম শব্দ। আর 4 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখনই কোনো দ্বিধা হবে অভিধান বা ডিকশনারি খুলে দেখুন। ব্যাস, এই কয়েকটা জিনিস মাথায় রাখলেই দেখবেন ভুলের সংখ্যা অনেক কমে গেছে। আসলে মূল বার্তাটা হলো ব্যাপারটা ভয়ের কিছু না। এটা হাজার হাজার শব্দ মুখস্থ করার খেলা নয়, বরং কয়েকটি মূল নিয়ম বা প্যাটার্নকে বুঝে নেওয়ার ব্যাপার। আর সেটা করতে পারলে কিন্তু লিখিত বাংলার মান অনেকটাই বেড়ে যাবে। আর সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। আমরা তো বানানকে নিয়মের মধ্যে বাঁধার চেষ্টা করছি, তাই না? কিন্তু ভাষা কি আসলে কোনো স্থির জিনিস, নাকি যারা এটা ব্যবহার করে তাদের সাথে সাথে এটাও প্রতিনিয়ত বদলিয়ে যায়, জীবন্ত হয়ে ওঠে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।